সবাইকে স্বাগতম। আমি শক্তির সংরক্ষণশীলতা নীতির আরেকটা প্রবলেম এখন করব। এবার আরেকটা প্যাচ থাকবে। এ পর্যন্ত আমরা যা করেছি তাতে শক্তির সংরক্ষণশীলতা নীতি বা নিত্যতার সূত্র অনুযায়ী শক্তি সংরক্ষিত ছিল, কারণ এই পর্যন্ত একটা সিস্টেমের উপর যেসব বল কাজ করছিল সব ছিল সংরক্ষণশীল বল। এবার আমরা একটা প্রবলেম দেখব যেখানে ঘর্ষণ কাজ করছে এবং আমরা দেখব ঘর্ষণের কারণে কিছু শক্তি নষ্ট হচ্ছে। আপনারা কিছুটা বুঝতে পারবেন সেই শক্তিটা কোথায় যাচ্ছে। এই সমস্যাটা আমি ইউনিভার্সিটি অফ ওরিগনের ওয়েবসাইট থেকে পেয়েছি, যার ওয়েব অ্যাড্রেস হলো zibu.oregon.edu। এই প্রবলেমটার জন্য তাদের ক্রেডিট পাওয়া উচিত। প্রবলেমটাতে বলা আছে একজন আরোহী একটা বাইক চালাচ্ছে, বাইক আর আরোহীর মোট ভর হলো 90 কিলোগ্রাম। তাহলে এখানে ভর সমান 90 কিলোগ্রাম। সে 500 মিটার লম্বা পাহাড়ি পথের উপর থেকে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলো। আমার মনে হয় তারা যেটা বোঝাতে চাচ্ছে সেটা হলো পাহাড়টা অনেকটা এরকম। তাহলে এখানকার হাইপোটেনিউস বা অতিভুজটার দৈর্ঘ্য 500 মিটার। তাহলে এর দৈর্ঘ্য 500 মিটার। 500 মিটার লম্বা পাহাড়টার আনত কোণ হলো 5 ডিগ্রিজ। তাহলে এটা হলো 5 ডিগ্রিজ। আমরা এটাকে আনত তলের মতো চিন্তা করতে পারি, যেটা আমরা আগেও কিছু প্রবলেমে করেছি। আমি সমকোণী ত্রিভুজটা এঁকে ফেলি সোজা করে। ঠিক আছে, ধরে নেওয়া হয়েছে যে গড় ঘর্ষণ বল হলো 60 নিউটন। তাহলে এখানে আমাকে ঘর্ষণ গুণাঙ্কের কথা বলছে না, যেখান থেকে আমাকে নর্মাল বল বা অন্যান্য কিছু বের করতে হবে। তারা আমাকে বলে দিচ্ছে যে ঘর্ষণ বলের মান কত, বা এই আরোহীর গতির বিপরীতে কত ঘর্ষণ বল কাজ করছে। আমরা কিছুটা চিন্তা করতে পারছি এই ঘর্ষণ বল কোথা থেকে আসছে। তাহলে ফোর্স অফ ফ্রিকশন বা ঘর্ষণ বল সমান 60 নিউটন। এটা অবশ্যই আরোহীর গতির বিপরীত দিকে কাজ করবে। প্রশ্ন করা হয়েছে পাহাড়ের নিচে আরোহীর বেগ কত হবে। আরোহী এখান থেকে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে। এটা হলো সেই বাইক আরোহী। আমি একজন আরোহী এখানে আঁকার চেষ্টা করলাম সাইকেলের উপরে। আমাদের বের করতে হবে পাহাড়ের নিচে তার বেগ কত হবে। আসুন শুরু করা যাক। এটা কিছুটা বিভব শক্তির প্রবলেমের মতো। এটা আসলে যান্ত্রিক সুবিধার সংরক্ষণশীলতা নীতির একটা প্রবলেম। আসুন বের করা যাক আরোহী যখন যাত্রা শুরু করে তখন সিস্টেমের মোট শক্তি কত। আরোহী যেহেতু পাহাড়ের উপর থেকে যাত্রা শুরু করছে তাই অবশ্যই তার বিভব শক্তি থাকবে। আর যেহেতু সে প্রথমে স্থির আছে তাই তার কোনো গতিশক্তি নাই। তাহলে এখানে তার সব শক্তি হলো বিভব শক্তি। এখন তার বিভব শক্তি কত? এখানে বিভব শক্তি সমান ভর গুণ ত্বরণ গুণ উচ্চতা, তাই না? এটা সমান ভর হলো 90, অভিকর্ষ ত্বরণ হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর উচ্চতা কত? এখানে আমাদের ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে। আমাদেরকে এই ত্রিভুজের এই বাহুটা বের করতে হবে। আমাদেরকে এখানে কোণের বিপরীত বাহু বের করতে হবে। আমরা হাইপোটেনিউস বা অতিভুজের মান জানি, এই কোণের মান জানি। তাহলে এই কোণের সাইন সমান হবে অপোজিট বাই হাইপোটেনিউস। সো SOH, সাইন হলো অপোজিট বাই হাইপোটেনিউস। তাহলে আমরা এই উচ্চতা h এর মান বের করতে পারবো। তাহলে সাইন অফ 5 ডিগ্রিজ সমান উচ্চতা ডিভাইডেড বাই 500। তাহলে উচ্চতা সমান 500 সাইন অফ 5 ডিগ্রিজ। এখন সাইন অফ 5 ডিগ্রিজের মান কত আমি আগে থেকেই বের করে রেখেছি। আজকে আমার কাছে ক্যালকুলেটর নেই, তবে আপনি নিজে নিজে এটা বের করতে পারেন। তাহলে এটা সমান হবে 500 গুণ সাইন অফ 5 ডিগ্রিজ, যেটা 0.087। আমরা এই দুটোকে গুণ করব। এখান থেকে কত পাই? আমি বরং গুগলের ক্যালকুলেটরটা ব্যবহার করি। 500 গুণ 0.087 সমান 43.6। তাহলে এটা সমান 43.6। তাহলে পাহাড়ের উচ্চতা হলো 43.6 মিটার। তাহলে বিভব শক্তির দিকে যাই। ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা গুণ 43.6, এটা সমান, এখানে আমি আমার সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারি যেহেতু এখানে আমাকে ত্রিকোণমিতির ফাংশন বের করতে হবে না। তাহলে 90 গুণ 9.8 গুণ 43.6 সমান প্রায় 38,455। তাহলে এটা সমান 38,455 প্রায়, এবং এটা হলো জুল বা নিউটন মিটার। এটা অনেক বিভব শক্তি। পাহাড়ের নিচে আসার পর কি ঘটবে? পাহাড়ের নিচে এই বিভব শক্তির পুরোটাই গতিশক্তিতে না, আমি বরং আপনাদেরকে এই প্রশ্নটা করি, পুরোটাই কি গতিশক্তিতে পরিণত হবে? আসলে প্রায় পুরোটাই হবে।
এখানে ঘর্ষণ বল কাজ করছে। ঘর্ষণ বল, আপনি চিন্তা করতে পারেন যে ঘর্ষণ যান্ত্রিক শক্তিকে খেয়ে ফেলে। ঘর্ষণ বলকে অসংরক্ষণশীল বলও বলা হয়, কারণ ঘর্ষণ বল যখন থাকে তখন পুরো শক্তিটাই সংরক্ষিত হয় না। এটাকে আপনারা এভাবে চিন্তা করতে পারেন, শক্তি, এটাকে মোট শক্তি বলি, টোটাল এনার্জি বা মোট শক্তি, এটা অবশ্য প্রাথমিক অবস্থার ক্ষেত্রে করছি। তাহলে আমি বরং এটাকে ইনিশিয়াল এনার্জি লিখি। ইনিশিয়াল এনার্জি বা প্রাথমিক শক্তি সমান ঘর্ষণ বলের কারণে যে শক্তিটা অপচয় হয়ে যাচ্ছে সেই শক্তি, এনার্জি ওয়েস্টেড ইন ফ্রিকশন, যোগ চূড়ান্ত অবস্থায় শক্তি। আমরা জানি যে সিস্টেমটার প্রাথমিক অবস্থার শক্তি হচ্ছে বাইক আরোহীর মোট বিভব শক্তি, যেটা হলো 38.5 কিলো জুল বা প্রায় 38,500 জুল। আসুন বের করা যাক ঘর্ষণের কারণে কতটা শক্তি অপচয় হচ্ছে। আসলে ঘর্ষণ বলের কারণে যে শক্তিটা অপচয় হচ্ছে সেটা হলো ঘর্ষণ বল দ্বারা কৃত নেগেটিভ কাজ। নেগেটিভ কাজ বলতে আসলে কি বোঝায়? বাইক আরোহী এইদিকে 500 মিটার পথ অতিক্রম করছে, দূরত্ব হলো এখানে 500 মিটার। ঘর্ষণ বল কিন্তু এই একই দিকে কাজ করছে না, পুরো সময়টাতেই ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করছে। বল যখন অতিক্রান্ত দূরত্বের বিপরীত দিকে কাজ করে তখন কাজ হয় নেগেটিভ। তাহলে এক্ষেত্রে বলা যায় ঘর্ষণ বলের জন্য কৃত কাজ নেগেটিভ। এটাকে আপনি এভাবেও চিন্তা করতে পারেন, প্রাথমিক অবস্থার শক্তি সমান, অথবা আপনি বলতে পারেন প্রাথমিক অবস্থার শক্তি যোগ ঘর্ষণ বলের দ্বারা কৃত নেগেটিভ কাজ, কারণ আমরা বলছি এটা একটা নেগেটিভ পরিমাণ, এটা সমান হলো চূড়ান্ত অবস্থার শক্তি। এখানে ঘর্ষণ বলের কাজটাকে অন্য পাশে লিখেছি, কারণ আমি বলছি যে এটা সিস্টেমে একটা নেগেটিভ পরিমাণ। বাস্তবে যা ঘটে, আপনার সিস্টেমে যদি ঘর্ষণ বল কাজ করে তবে চূড়ান্ত অবস্থার শক্তি অবশ্যই প্রাথমিক অবস্থার শক্তির চেয়ে কম হবে। এখানে প্রাথমিক অবস্থার শক্তি হলো প্রায় 38.5 কিলো জুল, আর ঘর্ষণ বল দ্বারা কৃত নেগেটিভ কাজটা কি করছে? এটা এই 500 মিটার দূরত্বের মধ্যে প্রতি মুহূর্তে আরোহীকে 60 নিউটন বলে পেছনের দিকে ঠেলছে। কাজ সমান বল গুণ দূরত্ব, তাহলে -60 নিউটন, কারণ এটা গতির বিপরীত দিকে কাজ করছে, গুণ 500। আর প্রাথমিক অবস্থার এই মোট শক্তির সমান হবে চূড়ান্ত অবস্থার শক্তি। এটার সমান হবে চূড়ান্ত অবস্থার শক্তি। এটা হবে 60 গুণ 500, এ দুটো সংখ্যা গুণ করলে হয় 30,000। এই 30,000কে 38,500 হতে বিয়োগ করব, তাহলে দেখি কত হয়। -30, আমি আসলে মনে মনে এটা হিসাব করতে পারি, ক্যালকুলেটরের দরকার নেই। তাহলে আমরা পাচ্ছি 8,455 জুলস। এটা সমান চূড়ান্ত অবস্থার শক্তি। আমরা এই জায়গায় চূড়ান্ত শক্তি পেয়ে গেলাম, আর ওই যখন এখানে নেমে আসবে, আমি এটাকে সি লেভেল বলছি, তখন তার পুরো শক্তিটাই হবে গতিশক্তি, তাই না? গতিশক্তির সূত্রটা কি? এটা হলো 1/2 mv²। আমরা জানি এখানে এম কত, ভর হলো 90 কিলোগ্রাম, এটা হলো 90, এখন 1/2 গুণ 90 সমান হলো 45, তাহলে 8,455 ডিভাইডেড বাই 45, তাহলে v² সমান 187.9। 187.9, এটা যদি স্কোয়ার রুট নেই তবে আমরা বেগ পাবো, বেগ সমান 13.7। আমরা উভয় পক্ষের স্কোয়ার রুট নিলাম, চূড়ান্ত বেগ সমান 13.7। আমি এটাকে মার্ক করে রাখছি, 13.7 মিটার পার সেকেন্ড। এটা কিছুটা ইন্টারেস্টিং একটা প্রবলেম ছিল। এখানে শক্তি কিন্তু সম্পূর্ণভাবে সংরক্ষিত ছিল না, কিছু পরিমাণ শক্তি আপনি বলতে পারেন ঘর্ষণ খেয়ে ফেলেছে, আর সেই শক্তিটাও কিন্তু শূন্যে মিলিয়ে যায়নি, সেই শক্তিটার কারণে তাপ উৎপন্ন হয়েছে। এটা আপনারা বুঝতে পারবেন, আপনারা যদি শিরিষ কাগজে মোড়া কোনো স্লাইডে চড়েন তবে আপনি যখন নিচে নেমে আসবেন তখন আপনার প্যান্ট গরম হয়ে যাবে। এখন এই ঘর্ষণ বল কোথা হতে উৎপন্ন হলো? এটা বাইকের গিয়ার উৎপন্ন হতে পারে, বাতাসের কারণে উৎপন্ন হতে পারে, আবার বাইকটা নিচে নামার সময় কিছুটা পথ স্কিড করতে পারে, সেখান থেকে উৎপন্ন হতে পারে। আশা করি এটা আপনাদের কাছে কিছুটা ইন্টারেস্টিং লেগেছে, কারণ আপনারা এখন শুধু যান্ত্রিক শক্তির নিত্যতা নিয়েই কাজ করতে পারবেন এমনটা নয়, বরং
কোনো প্রবলেমে যদি এর সাথে ঘর্ষণও জড়িত থাকে তবে সেটাও করতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখা